নমস্কার, আমি বোধিসত্ত্ব খান আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি একেবারে ফিরে যাব গোড়ার দিকে, অর্থাৎ গোড়ার কথায়, যেগুলো না জানলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করাটা মানুষের পক্ষে শুধু ডিফিকাল্ট হয় না, মানুষের বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, মানুষের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্যে আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। অর্থাৎ এর আগে যে এপিসোডসগুলোতে আমি শেয়ার মার্কেটে বিনিয়োগের যে বেসিক্সগুলো বোঝাবার চেষ্টা করছিলাম, সেই এপিসোডসগুলোর মতনই আমি আজকের বোঝাবার চেষ্টা করব বুক ভ্যালু, ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালু কি। এইগুলো জানলে আমাদের একটি প্রাথমিক ধারণা তৈরি হবে, বিনিয়োগের আগে আমাদের অনেক কিছু বুঝতে সহজ হবে। তাহলে চলে আসি হচ্ছে এই ফেস ভ্যালু কি, বুক ভ্যালু কি এবং মার্কেট ভ্যালু কি। প্রথমে হচ্ছে ফেস ভ্যালু, মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ আ শেয়ার, অর্থাৎ একটি শেয়ারের প্রাথমিক যে দামটি, এই প্রাথমিক দামটা তখন নির্ধারিত করা হয় যখন একটি কোম্পানি মনে করে যে সে বাজারে আইপিও নিয়ে আসবে, ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসবে, অর্থাৎ বাজারে পাবলিকের জন্য তারা শেয়ার অফার করবে, তার বিনিময়ে তারা বাজার থেকে টাকা তুলবে। এবং সেই যে এক একটি শেয়ারের যে দামটা, প্রথম প্রাথমিক যে দামটা, সেটাকে বলা হয় ফেস ভ্যালু। এবার এই ফেস ভ্যালু কিভাবে নির্ধারিত হয়? সেটা ফেস ভ্যালু নির্ধারিত হয় ইকুইটি ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার্স আউটস্ট্যান্ডিং, অর্থাৎ যে কটা শেয়ার বাজারে ছাড়া হবে সেগুলোকে বলা হয় শেয়ার্স আউটস্ট্যান্ডিং। এবং ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ যে টাকাটা তারা প্রাথমিকভাবে তারা এই কোম্পানিতে বিনিয়োগ করছেন, এবং সেইটা প্রত্যেকটা শেয়ার হোল্ডারের একজন শেয়ার হোল্ডারের এক একটা করে যদি শেয়ার থাকে, তাহলে প্রত্যেকজন শেয়ার হোল্ডারের কাছে ঠিক তারা কতখানি ইকুইটি ক্যাপিটাল কন্ট্রিবিউট করছেন সেই কোম্পানির টাকা তোলার ক্ষেত্রে। তাহলে বোঝা গেল ফেস ভ্যালু কি। সাধারণত ফেস ভ্যালু 10 টাকা হতে পারে, 10 হতে পারে, ফেস ভ্যালু 1 হতে পারে, ফেস ভ্যালু 2 হতে পারে, এটা কোম্পানির ওপর নির্ভর করছে। যেমন ডিএলএফ, যখন উদাহরণ হিসেবে বলছি যে ডিএলএফ যখন 2007-এর দিকে প্রথমবার তাদের আইপিও বাজারে নিয়ে আসে, তখন তার ফেস ভ্যালু ছিল কিন্তু 2। অর্থাৎ তার মানে এরকম নয় যে সমস্ত কোম্পানির ফেস ভ্যালু 2 হতে পারে। যে কোনো কোম্পানি তার ইচ্ছে মতন ফেস ভ্যালু সে 10 টাকা করতে পারেন, 1 টাকা করতে পারেন বা 2 টাকা করতে পারেন। তাহলে এইবার ফেস ভ্যালু আরেকটা উপায় আছে এই ফেস ভ্যালুকে বোঝার জন্য, যে ফেস ভ্যালু কখন কমবে বা কখন বাড়বে। সাধারণত একটি কোম্পানি যখন স্টক স্প্লিট করা হয়, অর্থাৎ একটি শেয়ারকে 10টা টুকরো করা হয়, কি 2টো টুকরো করা হয়, কি 5টা টুকরো করা হয়, তখন ফেস ভ্যালু কমে আসে। তাহলে ফেস ভ্যালুর সেক্ষেত্রে 2 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে। যদি ফেস ভ্যালু 10 থাকে এবং সেই শেয়ারটিকে 10 টুকরো করা হয়, তাহলে তার ফেস ভ্যালু পরবর্তীকালে দাঁড়াবে 1। যদি সেই কোম্পানির শেয়ারটিকে 5টা টুকরো করা হয়, তাহলে ফেস ভ্যালু দাঁড়াবে 2, এবং অবভিয়াসলি কোনো ভাগ না করলে ফেস ভ্যালু 10ই থাকবে। এবার চলে আসি হচ্ছে বুক ভ্যালু। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস পার বুক ভ্যালু, পিবিভি, এবং অবশ্যই পিই রেশিও। এটা কোন ক্ষেত্রে কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং একত্রে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়েও আমি আলোচনা করব। সেই জন্য প্রথমে বুঝে নেওয়ার দরকার যে বুক ভ্যালু কি। একটা কোম্পানি যখন আমি জিজ্ঞাসা করছি বুক ভ্যালু কি, তখন তার মানেটা খুব সহজ ভাষায় বলতে গেলে, ধরুন একটি কোম্পানিকে নিলাম করা হবে, অর্থাৎ বাজারে বিক্রি করা হবে, এবং তখন সেই কোম্পানিটাকে বিক্রি করার পর যে টাকাটি হাতে আসবে, তার থেকে পাওনাদাররা যত টাকা পাবেন সেটাকে বাদ দিয়ে যা দাঁড়াবে সেটাকে বলা হয় বুক ভ্যালু। এটাকে যেটুকু টাকা বেঁচে থাকবে পাওনাদারদের দিয়ে সেহেতু এটার এই বুক ভ্যালুর আরেকটা নাম হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। অর্থাৎ বুক ভ্যালু খুব সহজ কথায় বলতে গেলে হচ্ছে অ্যাসেট, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। লায়াবিলিটি মানে যেটা অন্যদের দিতে হবে, আর টোটাল অ্যাসেট বলতে অবশ্যই কিন্তু ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। এটা গেল বুক ভ্যালু। বুক ভ্যালু বের করার আরেকটা উপায় কি? বুক ভ্যালু বের করার আরেকটা উপায় হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি
divided by total number of outstanding shares বা net value divided by net value of the company divided by shareholders equity, so shareholders total number of shares outstanding. তাহলে এবার আমি জেনে নিচ্ছি যে নেট ভ্যালু কি করে পাওয়া যাবে। খুব সহজ, সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভস মাইনাস প্রেফারেন্সিয়াল শেয়ার্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স। এইটা হচ্ছে আপনার বুক ভ্যালু বের করার উপায়। তবে যারা বিনিয়োগ করছেন তাদের এত কিচ্ছু জানার দরকার নেই, শুধু জানতে হবে যে বুক ভ্যালু কত হলে ভালো, কোন কোন ক্ষেত্রে, মানে ধরুন বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বুক ভ্যালু হতে পারে কিনা, কত বেশি বুক ভ্যালু হলে বা কত কমে বুক ভ্যালু হলে একটু কজ অফ ওয়ারি হতে পারে বা চিন্তার কারণ হতে পারে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, সেটা হচ্ছে বুক ভ্যালু যেগুলো অ্যাসেট হেভি কোম্পানি, অর্থাৎ যাদের ইকুইপমেন্টস রয়েছে, মেশিনের প্রয়োজন রয়েছে, ওয়্যার হাউসেসের প্রয়োজন রয়েছে, অর্থাৎ যাদের মানে ফিজিক্যাল প্রপার্টিজের অস্তিত্ব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত বুক ভ্যালু বেশি, সাধারণত তাদের বুক ভ্যালু কম হয়। এবং যেগুলো অ্যাসেট লাইট কোম্পানি, যেমন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সাধারণত তাদের ফিজিক্যাল অ্যাসেটস বিশাল থাকে না, তাদের যেটা অ্যাসেটটা থাকে সেটা হচ্ছে অবশ্যই সেটা কিন্তু সফট অ্যাসেটস এবং সেটা কিন্তু মোটামুটি ভার্চুয়াল অ্যাসেটস, তার ফলে তাদের কিন্তু বুক ভ্যালু বেশি হওয়ার সম্ভাবনাই থাকে। যেমন হচ্ছে ধরুন, আমি উদাহরণ হিসেবে বলছি যে ধরুন ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে আপনি ইনফোসিস বলুন, টিসিএস বলুন, তারপর এসিএল টেক বলুন, টেক মাহিন্দ্রা বলুন, এদের ক্ষেত্রে আপনি বুক ভ্যালুটা চেক করে দেখবেন যে এদের বুক ভ্যালু কিন্তু সবসময় মানে প্রাইস পার বুক ভ্যালু কিন্তু সবসময় বেশি থাকে, অর্থাৎ বুক ভ্যালু থেকে মানে প্রাইস পিপিভি কিন্তু সবসময় অনেকটা বেশি থাকে। তার কারণটা এইটাই যে তারা কিন্তু অ্যাসেট লাইট কোম্পানি, সেই কারণে কিন্তু তাদের প্রাইস পার বুক ভ্যালু সবসময় বেশি থাকবে। এটা গেল বুক ভ্যালুর কথা। এবার চলে আসি হচ্ছে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু বা মার্কেট ক্যাপিটালাইজেশন আর কিছুই নয়, টোটাল ভ্যালু মানে এই মার্কেট প্রাইস যা চলছে, সমস্ত শেয়ারের টোটাল মার্কেট প্রাইস আজকের দিনের শেষে যা হবে সেটা যোগ করলে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু মার্কেট ভ্যালু বা মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ ইনফোসিসের যদি 10টা শেয়ার হয়, এক একটা শেয়ারের দাম যদি 2000 টাকা হয়, তাহলে টোটাল তার মার্কেট ভ্যালু হচ্ছে 20,000 টাকা। সেই জন্য এই ক্ষেত্রে কি করতে হয়, প্রাইস পার বুক ভ্যালু বের করতে গেলে প্রাইস মানে হচ্ছে বর্তমান আজকের দিনের শেষে যে দামটা দাঁড়ালো শেয়ারের, সেটাকে ভাগ করতে হয় হচ্ছে বুক ভ্যালু অফ বুক ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার শেয়ার, মানে একটা শেয়ারের বুক ভ্যালুটা দিয়ে আজকের দিনের যে তার প্রাইসটা, আজকের দিনের শেষে যে মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু, সেটা দিয়ে ভাগ করলে প্রাইস পার বুক ভ্যালু বেরোয়। এইবার যেটা মাথায় রাখতে হবে যে দেখুন, অনেকে এবার মানে এইগুলো কিন্তু বোঝা, মানে প্রাইস পার বুক ভ্যালু দিয়ে কিন্তু একটা কোম্পানির ভ্যালুয়েশন বোঝা যায়, অর্থাৎ কোম্পানিটার দামি মানে এই মুহূর্তে মার্কেটে বেশি দাম দিতে হচ্ছে কিনা বা কম দাম দিতে হচ্ছে কিনা বা অত্যাধিক দাম দিতে হচ্ছে কিনা, সেটার জন্যে ওয়ান অফ দ্য প্যারামিটার্স কিন্তু প্রাইস পার বুক ভ্যালু। এইবার কিছু ক্ষেত্রে কিন্তু প্রাইস অফ দ্য শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার মানে একটি কোম্পানির একটি শেয়ার সারা বছরে কত রোজগার করছে, সেটা হচ্ছে আর্নিংস পার শেয়ার। প্রাইস হচ্ছে ওই যেটা বললাম যে আজকের দিনের শেষে একটি শেয়ারের দাম কত দাঁড়াচ্ছে তাকে ভাগ করতে হবে এই একটি শেয়ার মানে তার শেয়ার হোল্ডারের জন্য সারা বছরে কত টাকা রোজগার করে দিয়েছে, সেই জন্য পি রেশিওটা দেখতে হবে। আবার বলে দেওয়া ভালো যে পিই রেশিও কিন্তু সাধারণত এই প্রাইস আর্নিংস রেশিও কিন্তু একই গ্রুপ অফ মানে একই ধরনের কোম্পানির মধ্যে আর মানে নিয়ে কম্পেয়ার করতে হয় বা তুলনা করতে হয়। ধরুন আমি কিন্তু একটা ইনফরমেশন টেকনোলজির প্রাইস পিই রেশিওর সঙ্গে কিন্তু আমি একটা হোয়াইট গুডস কোম্পানির পি রেশিও কখনো তুলনা করতে যাব না, করা উচিত না, কারণ সেটা একটি আলাদা সেক্টর, এইটা একটি আলাদা সেক্টর। সুতরাং সবসময় পি রেশিও দেখতে হয় সেক্টর স্পেসিফিক। এবার পি রেশিও মানে পি রেশিও কেন কম হয় বা কেন বেশি হয়, এবং প্রাইস পার বুক ভ্যালুর ক্ষেত্রে কিন্তু প্রাইস মানে হচ্ছে ধরুন প্রাইস পার বুক ভ্যালু তর্কের খাতিরে আমি যদি ধরি যে টিসিএস এর প্রাইস পার বুক ভ্যালু হচ্ছে 10 তর্কের খাতিরে, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে তার যে টোটাল
তার বুক ভ্যালু অর্থাৎ অ্যাসেট মাইনাস লায়াবিলিটি যা রয়েছে সেইটার থেকে 10 গুণ বেশি দাম দিতে চাইছেন বিনিয়োগকারীরা, অর্থাৎ 10 গুণ বেশি দাম দিয়ে তারা শেয়ারটি কিনতে চাইছেন। কারণ তাদের কেন তারা কীরকম করেন, কেন একটি জিনিসের যা দাম হওয়া উচিত তার থেকে 10 গুণ বেশি দাম দিতে চান, তার কারণটা হচ্ছে তারা জানেন ভবিষ্যতে এই কোম্পানিটার অবশ্যই অনেক বেশি প্রসপেক্ট রয়েছে, তার লিডারশিপ ভালো, তার ম্যানেজমেন্ট কোয়ালিটি ভালো, তার বিজনেস গ্রোথ প্রসপেক্ট ভালো, এবং তার যে প্রোডাক্ট ইনোভেশন অর্থাৎ তাদের নতুন নতুন উদ্ভাবন করার ক্ষমতা, সেটাও কিন্তু বিনিয়োগকারীরা অলরেডি সেই শেয়ারটার মধ্যে প্রাইসিং করে রেখেছেন, অর্থাৎ সেই শেয়ারটার জন্য দাম দিতে চাইছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি দেখেন যে প্রাইস পার বুক ভ্যালু 1-এর কম, অর্থাৎ তার অ্যাকচুয়াল যা দাম তার থেকেও কম দাম দিতে চাইছেন, সেই শেয়ারগুলো সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকুন। কারণ আমি যখন দেখছি যে আমার টোটাল অ্যাসেটের দাম এত, অর্থাৎ বুক ভ্যালু এত, কিন্তু তার থেকেও কম প্রাইস দিতে যাচ্ছেন যখন বিনিয়োগকারীরা, তার মানে এই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু সেরকম উজ্জ্বল না, বা ভবিষ্যতে এই কোম্পানিটা খুব একটা ভালো ব্যবসা করতে পারবে না, বা ভবিষ্যতে এই কোম্পানির ব্যবসা নাও চলতে পারে। খুব রেয়ার কেসে, খুব এক্সট্রাঅর্ডিনারি কোম্পানিজের ক্ষেত্রগুলো হয়তো কখনো মানে একটু ধরুন কোনো রকম মানে এই ব্ল্যাক সোয়ান ইভেন্ট এলো, তখন হয়তো দেখা গেল বুক ভ্যালু খাপ করে নেমে গেল, কিন্তু তার সত্ত্বেও প্রাইস পার বুক ভ্যালু 1-এর নিচে না থাকাটাই ভ্যালু। এবার প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু আবার যেটা মাথায় রাখতে হবে, ধরুন প্রাইস আর্নিং রেশিও সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কেন? কারণ প্রাইস আর্নিং রেশিওর ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা, আর্নিংস পার রেশিওর যেটা সবচেয়ে বড় সমস্যা, সেইটা হচ্ছে ধরুন একটি কোম্পানি একটি গোটা বছরে লস করলো, সেক্ষেত্রে তার প্রাইস আর্নিং রেশিওর কোনো মানে দাঁড়াবে না। সুতরাং সেইটা দিয়ে আমি কখনোই বুঝতে পারবো না, সেই বছরের জন্য তার ট্রেডিং পি দিয়ে আমি কখনোই বুঝতে পারবো না যে কোম্পানিটার ভবিষ্যতে সে সত্যি সত্যি কিছু করে উঠতে পারবে কিনা। সেই জন্য নিয়ম হচ্ছে যখন একটি কোম্পানি কিনতে হয় কেবল পি রেশিও দেখবো উচিত নয়, কেবল প্রাইস পার বুক ভ্যালু দেখবো উচিত না, এরকম আরো অনেক প্যারামিটার্স রয়েছে, অন্তত 9টা থেকে 10টা প্যারামিটার্স রয়েছে যেইগুলোকে দেখে ডিসিশন নিতে হয় যে এই কোম্পানি আমি কিনবো কি কিনবো না। আরেকটা কথা যেটা অবশ্যই বলা উচিত, যে দেখুন যেগুলো গ্রোথ কোম্পানি, হাই গ্রোথ কোম্পানি, অর্থাৎ যাদের ব্যবসা ছড়াচ্ছে, বড় হচ্ছে এবং ভবিষ্যৎ সামনে 10, 15, 20 বছর ধরে ব্যবসা ক্রমাগত বৃদ্ধি করে যাবে, সেগুলো কিন্তু বলা হয় গ্রোথ কোম্পানিজ। এদের পি রেশিও কিন্তু অত্যন্ত বেশি হয়, এটা মাথায় রাখতে হবে। আর কিছু রয়েছে ভ্যালু কোম্পানিজ। ভ্যালু কোম্পানিজ মানে যারা অত্যন্ত সম্ভাবনাময় কোম্পানি, কিন্তু তাদের এখনও ব্যবসা সেইভাবে ছড়ায়নি, কিন্তু ভবিষ্যতে ছড়াবে। সেই জন্য এইগুলোর পি রেশিও সাধারণত কম হয়, এবং এই পি রেশিও কম হওয়া মানে কোম্পানিটা খারাপ নয়। পি রেশিও ভবিষ্যতে সে অবশ্যই একটি গ্রোথ কোম্পানিতে রূপান্তরিত হবে, কিন্তু এই ধরুন 5 বছর 6 বছর ধরে তারা কনসলিডেট করছে বা করে বলে তাদের পি রেশিও সাধারণত কম হতে পারে। আরেকটা ক্ষেত্রে পি রেশিও কম হয়, সেটা হচ্ছে যখন কোম্পানিগুলোর ভবিষ্যৎ খুব একটা ভালো থাকে না, তখন বিনিয়োগকারীরা সেগুলোতে বিনিয়োগ করতে উইলিং হয় না। একই কথা খাটে কিন্তু প্রাইস পার বুক ভ্যালুর ক্ষেত্রেও এই কথাটা, যদি এই প্রাইস পার বুক ভ্যালু 1-এর বেশি হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে যে যা তার প্রকৃত মূল্য তার থেকে বেশি দাম দিতে রাজি রয়েছেন বিনিয়োগকারীরা, কারণ তারা বুঝতে পারছেন ভবিষ্যতে কিন্তু এর সম্ভাবনা উজ্জ্বল। এবার বুক ভ্যালুর ক্ষেত্রে আসি। দেখুন বুক ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করব, তখন কেবলমাত্র আমরা ট্যাঞ্জিবল অ্যাসেটস নেব, ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের কথা ভাববো না। কারণ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বুক অফ অ্যাকাউন্টিংয়ে মেজার করা যায় না বা লেখা যায় না, সেটা ট্যাঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, যেরকম এই যে বললাম বিল্ডিং, ওয়্যার হাউসেস, গাড়ি, ফার্নিচার্স, এই সমস্ত কিন্তু হচ্ছে আপনার ট্যাঞ্জিবল অ্যাসেটস, যেটা চোখে দেখা যায়, যেটাকে ছুঁয়ে অনুভব করা যায়, সেটা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেটস। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস মানে কোম্পানির সুনাম, তার ব্র্যান্ড ভ্যালু, তার কপিরাইট, তার পেটেন্টস, আবার তার লিডারশিপ, তার স্ট্র্যাটেজি, এই সমস্ত কিন্তু হচ্ছে তার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কিন্তু কখনো ট্যাঞ্জিবল অ্যাসেটসের অর্থাৎ বুক ভ্যালু মেজার করার জন্য ব্যবহার করা হয় না, কেবলমাত্র ফিক্সড অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস। তাহলে আমরা মোটামুটি আজকে আশা করি বুঝতে পারলাম ফেস ভ্যালু কি। ফেস ভ্যালু মানে খুব সোজা কথা হচ্ছে কোম্পানি যখন তার ইনিশিয়াল ভ্যালু মানে যখন তার শেয়ারসগুলো
শেয়ারসগুলোর ইনিশিয়াল ভ্যালু তার ডিসাইড করেন, তার ইনিশিয়াল ভ্যালুটাকে তারা মোটামুটি 1 টাকা 2 টাকা বা 10 টাকা হিসাবে তারা কোম্পানির ইনিশিয়াল ভ্যালুকে ধরেন, সেটা যেটা শেয়ার সার্টিফিকেটে রেকর্ডেড করা থাকে। এটা গেল 1 নম্বর ফেস ভ্যালু। ফেস ভ্যালুর সাহায্যে কিন্তু কোম্পানিগুলো ডিসাইড করে যে কতখানি ডিভিডেন্ড তারা তাদের বিনিয়োগকারীদের দেবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বুক ভ্যালু। এবং বুক ভ্যালুতে আমি বোঝালামই যে নেটওয়ার্থ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার্স আউটস্ট্যান্ডিং। এই বুক ভ্যালু দিয়ে আমি একটি কোম্পানির ভ্যালু নির্ণয় করতে পারি। আমরা বুঝতে পারি যে কোম্পানিতে কখন বিনিয়োগ করা উচিত হবে, কোম্পানিটা খুব বেশি দাম দিচ্ছি না কোম্পানিটা সঠিক দাম, না কোম্পানিটার দামটা কম, সেগুলো প্রাইস পার বুক ভ্যালু দিয়ে বোঝা যায়। আর মার্কেট ভ্যালু বা মার্কেট ক্যাপিটালাইজেশন যাই বলুন, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি সেই শেয়ারটার দাম দিনের শেষে কত হচ্ছে কেনা বেচার পর। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, কাজে লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে, আমি অনুরোধ করব প্লিজ সবাই এটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্লিজ একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন, যাতে ভবিষ্যতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য, যেটা আপনাদের শেয়ার ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে লাগবে। নমস্কার।